নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের গল্প শোনাতে। গত কয়েকদিন ধরে আমরা পাঠ করছি শ্রদ্ধেয় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুঙ্গভদ্রার তীরে। আজ পড়ব উপন্যাসটির ৪র্থ পর্ব। গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আসুন এবার তাহলে গল্পে ফিরি। শুরু হচ্ছে তুঙ্গভদ্রার তীরে ৪র্থ পর্ব। চিপিটক ও মন্দোদরী বাঁচিয়াছিলেন, কিন্তু রাজভৃত্যেরা অনেক খোঁজাখুঁজি করিয়াও তাহাদের পায় নাই, পাইবার কথাও নয়। ঝড়ের প্রারম্ভে নৌকো হইতে জলে নিক্ষিপ্ত হইয়া চিপিটক মন্দোদরীর পা চাপিয়া ধরিয়াছিলেন। তারপর ঝড়ের প্রমত্ত আস্ফালনে পৃথিবী লণ্ডভণ্ড হইয়া গেল, কিন্তু চিপিটক মন্দোদরীর পা ছাড়িলেন না। তিনি বুঝিয়াছিলেন মন্দোদরীর চরণ ছাড়া তাহার আর গতি নাই। মন্দোদরী ডুবিল না। চিপিটকের নাকে মুখে জল ঢুকিলেও তিনি ভাসিয়া রহিলেন। তারপর যুগান্ত কাটিয়া গেল। নিবিড় অন্ধকারে তাহারা কোথায় চলিয়াছেন কিছুই জ্ঞান নাই। ক্রমে ঝড়ের বেগ কমিতে লাগিল, বৃষ্টি থামিল, মেঘ কাটিয়া গেল। অবশেষে নদীর তরঙ্গ ভঙ্গও মন্দীভূত হইল। তুঙ্গভদ্রার স্রোত আবার স্বাভাবিক ধারায় বহিতে লাগিল, কিন্তু অন্ধকার দিগন্ত ব্যাপী। চিপিটক মন্দোদরীর চরণ ধারণ করিয়া ভাসিয়া চলিয়াছেন। একটা হাত অবশ হইলে অন্য হাত দিয়া পা ধরিতেছেন। মন্দোদরীর সাড়া শব্দ নাই, সে কেবল ভাসিয়া যাইতেছে। অনেকক্ষণ কাটিবার পর চিপিটকের একটু সন্দেহ হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, মন্দোদরী, বেঁচে আছিস তো? মন্দোদরী এক ঢোক জল খাইয়া বলিল, আছি, জয় দারু ব্রহ্ম। আর কথা হইল না। কথা কহিবার সামর্থ্য বেশি ছিল না। খড়কুটার মতো তাহারা স্রোতের মুখে নিরুপায় ভাসিয়া চলিলেন। কিন্তু তাহাদের এই ভাসিয়া চলার কাহিনী দীর্ঘ করিয়া লাভ নেই। রাত্রি যখন শেষ হইয়া আসিতেছে, তখন মন্দোদরীর দেহ মৃত্তিকা স্পর্শ করিল। সে হাঁচড় পাঁচড় করিয়া কাদা ঘাঁটিয়া শুষ্ক ডাঙায় উঠিল। চিপিটক তাহার পিছে পিছে উঠিলেন। চোখে কেহ কিছু দেখিল না, অনুভবে বুঝিল নুড়ি ছড়ানো স্থান। নদীর তীরও হইতে পারে, আবার নদী মধ্যস্থ দ্বীপও হইতে পারে। কিন্তু এসব কথা বিবেচনা করিবার শক্তি তাহাদের ছিল না। মাটি পাইয়াছে, ইহাই তাহাদের পক্ষে যথেষ্ট। তাহারা যেমন ছিল সেই অবস্থায় নুড়ি বিছানো মাটির উপর শুইয়া অঘোরে ঘুমাইয়া পড়িল। প্রথমে ঘুম ভাঙিল মন্দোদরীর। সে চক্ষু মেলিয়া দেখিল প্রভাত হইয়াছে। একদল স্ত্রীলোক তাহাকে ঘিরিয়া দাঁড়াইয়া খিলখিল হাসিতেছে। মন্দোদরীর সর্বাঙ্গে সোনার গহনা, কিন্তু বস্ত্র নামমাত্র। ভাগ্যে পরিদেহ শাড়িটি কোমরে গ্রন্থি দিয়া বাঁধা ছিল, তাই সেটি অবশিষ্ট আছে। স্তনপট্ট, উত্তরীয় প্রভৃতি সবই তুঙ্গভদ্রা কাড়িয়া লইয়াছে। শাড়িটিও তাহার দেহে নাই, ছিন্ন পতাকার মতো মাটিতে লুটাইতেছে। মন্দোদরী কোনো মতে লজ্জা নিবারণ করিয়া উঠিয়া বসিল। বিহ্বল নেত্রে স্ত্রীলোকদের পানে চাহিয়া বলিল, তোমরা কে গা? রমণীরা কলকণ্ঠে উত্তর দিল, কিন্তু মন্দোদরী কিছুই বুঝিল না। ইহাদের ভাষা গ্রাম্য। মন্দোদরী এদেশের নাগরিক ভাষাই বোঝে না, তো গ্রাম্য ভাষা বুঝিবে কি করিয়া? এদিকে চিপিটক মাতুলের অবস্থাও অনুরূপ। তিনিও প্রায় দিগম্বর, কেবল কোটি সংলগ্ন অন্তর্বাস কৌপিনটুকু আছে। জাগিয়া উঠিয়া দেখিলেন লাঠি হাসতে একদল ষণ্ড মার্গ পুরুষ তাহাকে ঘিরিয়া দাঁড়াইয়া আছে।
তাহার ধারণা জন্মিল তিনি ডুবিয়া মরিয়াছেন, যমদূতেরা তাহাকে লইতে আসিয়াছে। তিনি ফুকারিয়া কাঁদিয়া উঠিলেন, ওরে বাবা রে, আমি আমি কিছু জানি না রে বাবা। যা হোক, অল্পকাল পরে তিনি নিজের ভুল বুঝিতে পারিলেন। গ্রামীণ পুরুষদের সঙ্গে কথাবার্তা হইল। মামা দক্ষিণ দেশের মানুষ, ইহাদের ভাষা কোনো ক্রমে বুঝিয়া লইলেন। নদী হইতে অনতি দূরে দক্ষিণে পাহাড় ঘেরা একটিমাত্র গ্রাম আছে। আজ প্রাতে গ্রামের কয়েকটি মেয়ে নদীতে জল ভরিতে আসিয়াছিল। তাহারা দেখিল উপল বিকীর্ণ উপকূলে দুইটি নরনারী মূর্তি পড়িয়া আছে। তাহারা ছুটিয়া গিয়া গ্রামে খবর দিল। তখন গ্রাম হইতে অনেক লোক আসিয়া মূর্তি দুটিকে ঘিরিয়া দাঁড়াইল। তাহাদের বুঝিতে বাকি রহিল না যে গতরাত্রির ঝঞ্ঝাপাতে নদীতে পড়িয়া ইহারা ভাসিয়া আসিয়াছে। মামা কাতর স্বরে বলিলেন, এখন কি হবে? গ্রামের পুরুষেরা নিজেদের মধ্যে পরামর্শ করিল। তাহাদের জীবন বহির্জগৎ হইতে প্রায় বিচ্ছিন্ন। নূতন মানুষ তাহারা দেখিতে পায় না, তাই এই দুইজনকে পাইয়া তাহারা পরম হৃষ্ট হইয়াছে। তাহাদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি চিপিটককে বলিল, চলো, আমাদের গ্রামে থাকবে। তাহারা মেয়ে পুরুষে দুইজনকে ধরাধরি করিয়া গ্রামে লইয়া চলিল। নদীর প্রস্তরময় তট হইতে সংকীর্ণ প্রণালীর মতো পথ গিয়াছে। সেই পথে পাদক্রোশ যাইবার পর গ্রাম। হাজার হাজার বৎসর পূর্বে এই স্থানে বোধহয় একটি হ্রদ ছিল। ক্রমে হ্রদ শুকাইয়া পলি মাটির উপর গাছপালা গজাইয়াছিল। তারপর মানুষ আসিয়া এই পাহাড় ঘেরা স্থানটিকে ঘিরিয়া বসিয়াছে। ফল ফলাইয়াছে, ফসল তুলিয়াছে, গরু ছাগল পুষিয়া শান্তিতে বাস করিতেছে। ইহারা অধিকাংশ কুটিরে বাস করে, কিন্তু এখনো অল্প সংখ্যক লোক প্রাচীন অভ্যাস ছাড়িতে পারে নাই। তাহারা এখনো গুহাবাসী। এই পর্বত চক্রের বাহিরে বিস্তীর্ণ দেশের সহিত তাহাদের সম্পর্ক অতি অল্প। কদাচিৎ নগর হইতে নৌকাযোগে বণিক আসিয়া কাপড় এবং মেয়েদের তামা ও লোহার গয়না বিক্রি করিয়া যায়। বিনিময়ে নারিকেল, সুপারি, ছাক চর্ম প্রভৃতি লইয়া যায়। দেখা গেল গ্রামের মানুষগুলা অর্ধবন্য হইলেও অতিশয় অতিথি বৎসল। তাহারা অতিথিদের একটি বৃক্ষ ছায়ায় বসাইয়া দুগ্ধপিণ্ড ক্ষীর খাইতে দিল, পাকা আম ও কদলি দিল। দুই বুভুক্ষু অতিথি পেট ভরিয়া খাইল। আহারের পর গ্রামবাসীরা তাহাদের পান সুপারি খাইতে দিল। ইহারা জোয়ার বাজরির সঙ্গে পান সুপারিও চাষ করে। জঙ্গলে খদির বৃক্ষ আছে। নদীর তীর হইতে শামুক ঝিনুক কুড়াইয়া তাহা পুড়াইয়া ইহারা চুন তৈয়ার করে। পান পাইয়া মন্দোদরী ও চিপিটক আহ্লাদে আটখানা হইলেন। ইতিমধ্যে গ্রামের সমস্ত স্ত্রীলোক আসিয়া মন্দোদরীকে ঘিরিয়া ধরিয়াছিল। মন্দোদরীকে দেখিবার জন্য নয়, তাহার গহনা দেখিবার জন্য। মন্দোদরীর গলায় ছিল সোনার হাঁসুলি, হাতে অঙ্গদ ও কঙ্কন, কোমরে চন্দ্রহার, পায়ের আঙুলে রূপার চুটকি। গ্রামের মেয়েরা আগে কখনো এমন অপরূপ গহনা দেখে নাই। তাহারা কলকণ্ঠে নিজেদের মধ্যে কথা বলিতে বলিতে মন্দোদরীর গা খাবলাইতে লাগিল। ওদিকে চিপিটক পান চিবাইতে চিবাইতে প্রবীণ মোড়লকে বলিলেন, তোমাদের আতিথ্যে আমরা সন্তুষ্ট হয়েছি, তা এখন বিজয়নগরে ফেরবার উপায় কি? মোড়ল মাথা নাড়িয়া বলিল, বিজয়নগরে যাবার রাস্তা নেই, চারিদিকে পাহাড়। সে কি? হ্যাঁ, আমাকে যে বিজয়নগরে ফিরতেই হবে। তুমি কি বিজয়নগরের মানুষ? না, আমি কলিঙ্গ রাজ্যের একজন আমত্ত। গুরুতর রাজকার্যে বিজয়নগরে যাচ্ছিলাম। তা নদীপথে বিজয়নগরে যাওয়া তো সম্ভব।
সম্ভব, কিন্তু আমাদের নৌকো নেই। চিপিটকের মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। তবে উপায়, আমরা যাব কি করে? মোড়ল হাসিয়া বলিল, যাবার দরকার কি, আমাদের গ্রামেই থাকো না। কি সর্বনাশ! এই পাহাড়ের মাঝখানে জঙ্গলিদের মধ্যে সারা জীবন কাটাইতে হইবে। তাহার তীক্ষ্ণ কণ্ঠস্বর উচ্চতর গ্রামে আরোহণ করিল। না না না, আমরা নগরবাসী, এই জঙ্গলে আমরা থাকতে পারবো না। পাহাড়ে জঙ্গলে বাঘ ভাল্লুক আছে, ওরে বাবারে, আমাকে খেয়ে ফেলবে। মোড়ল সান্ত্বনা দিয়া বলিল, কোনো ভয় নেই, বাঘ ভাল্লুক আমাদের গ্রামে আসে না। মধ্যে মধ্যে দু চারটে হনুমান আসে, কিন্তু তারা মানুষ খায় না। তোমরা নির্ভয়ে থাকো, আমরা তোমাদের থাকার ভালো ব্যবস্থা করব, তোমরা পরম সুখে থাকবে। চিপিটক বিক্ষুব্ধ স্বরে বলিলেন, কোথায় মনের সুখে থাকবো? হ্যাঁ, ওই কুটিরে? মোড়ল মাথা নাড়িয়া বলিল, কুটির একটিও খালি নেই, কিন্তু তোমরা যদি কুটিরে বাস করতে চাও, আমরা তবে তোমাদের জন্য কুটির তৈরি করে দেব। আপাতত একটা সুন্দর গুহা আছে, তাতেই তোমরা থাকবে। চিপিটকের চক্ষু কপালে উঠিল। সে গুহা এও অদৃষ্টে ছিল। অতি কষ্টে জিহ্বার জড়তা দূর করিয়া চিপিটক বলিলেন, বণিকরা আসে বলছিলে, তারা কি আসবে না? মোড়ল বলিল, তারা 2-4 দিন আগে এসেছিল, আবার 1 বছর পরে আসবে। চিপিটকের বাক রোধ হইয়া গেল। ওদিকে গ্রামের মেয়েরা মন্দোদরীর সঙ্গে সদ্ভাব স্থাপন করিয়া ফিরিয়াছিল। ভাষা না বুঝিলেও ভাবের আদান প্রদান চলিতেছিল। এই গ্রামের মেয়েরা কাছা দিয়া কোটি হইতে হাঁটু পর্যন্ত কাপড় পরে, বক্ষ নিরাবরণ। তবু গহনার প্রতি তাহাদের যথেষ্ট আসক্তি আছে। মন্দোদরীর গহনা দেখিয়া তাহারা স্বভাবতই অতিশয় আকৃষ্ট হইয়াছিল। তাহারা মন্দোদরীকে 2 হাতে টানিয়া তুলিয়া বলিল, চলো, মোড়ল বলেছে তোমরা গুহায় থাকবে, তোমাদের গুহায় নিয়ে যাই। কি সুন্দর গুহা, তোমরা দুজনে মনের আনন্দে থাকবে। মোড়ল চিপিটককে বলিল, গুহা দেখবে এসো, এত ভালো গুহা আর এখানে নেই। পুরনো মোড়ল এই গুহায় থাকতো, 93 বছর বয়সে মারা গেছে, তাই গুহাটা খালি হয়েছে। আমি এখন মোড়ল, ভেবেছিলাম আমি গিয়েই থাকবো, কিন্তু আমার স্ত্রী পুত্র কন্যা অনেক, ও গুহায় আটবে না। তোমরা অতিথি এসেছ, তোমরাই থাকো। সকলে গুহার নিকট উপস্থিত হইল। গ্রামের বাহিরে পর্বত চক্রের এক স্থানে একটি গুহা। গুহার প্রবেশদ্বার অতি ক্ষুদ্র, হামাগুড়ি দিয়া প্রবেশ করিতে হয়। চিপিটকের পক্ষে প্রবেশ করা বিশেষ কষ্টকর নয়, কিন্তু মন্দোদরীকে টানা হ্যাচড়া করিয়া ঢুকিতে হয়। তবে গুহার অভ্যন্তরভাগ বেশ সুপরিসর। মন্দোদরীর গুহায় প্রবেশ করিতে কোনো আপত্তি দেখা গেল না। সে হামাগুড়ি দিয়া গুহায় প্রবেশ করিল। মোড়ল তখন চিপিটককে বলিল, তুমি কিছুক্ষণ গুহায় গিয়ে বিশ্রাম করো। গুহায় বুড়ো মোড়লের বিছানা আছে, তাতেই তোমাদের 2 স্বামী স্ত্রীর চলে যাবে। এতক্ষণে চিপিটকের হুঁশ হইল। ইহারা তাহাকে মন্দোদরীর স্বামী মনে করিয়াছে। তিনি ক্রোধে ছিটকাইয়া উঠিয়া প্রতিবাদ করিতে যাইতেছিলেন, কিন্তু হঠাৎ থামিয়া গেলেন। ইহারা বন্য বর্বর লোক। মন্দোদরী তাহার স্ত্রী নয় জানিতে পারিলে কি করিবে কিছুই বলা যায় না। হয়তো আবার টানিয়া লইয়া গিয়া নদীতে ফেলিয়া দিবে। উহাদের খাটাইয়া কাজ নাই। অর্ধগ্লানি গলদ্ধকরণ করিয়া চিপিটক জানুর সাহায্যে গুহায় প্রবেশ করিলেন।
পরদিন প্রভাতে বিজয়নগরের রাজপুরী জাগিয়া উঠিল। রাজা জাগিলেন, রানীরা জাগিলেন, পৌর পরিজন জাগিল। বিদ্যুন্মালা ও মণিকঙ্কনার ঘুম ভাঙিল। সূর্যোদয় হইতে না হইতে পিঙ্গলা সভাগৃহের দ্বিতলে আসিয়া উপস্থিত হইল। সে রাত্রে রাজপুরীতেই কোথাও থাকে, তাহার স্বতন্ত্র গৃহ নাই। শোনা যায় তাহার একটি গুপ্ত নাগর আছে। মাসের মধ্যে 2-3 বার গভীর রাত্রে সে চুপি চুপি নাগরের কাছে যায়। সেখানে রাত কাটাইয়া উষাকালে রাজপুরীতে ফিরিয়া আসে। অন্যথা সে রাজপুরী ছাড়িয়া কোথাও যায় না। রাজপুরীতে তাহার অহোরাত্রের কাজ। রাজকুমারীদের কাছে উপস্থিত হইয়া পিঙ্গলা বলিল, রাজগুরু কুর্মদেব সংবাদ পাঠিয়েছেন, তিনি এখনই আপনাদের আশীর্বাদ জানাতে আসবেন। রাজকুমারীরা প্রস্তুত হইয়া রহিলেন। 2 দণ্ড পরে গুরুদেব আসিলেন। রাজকুমারীরা তাহার চরণে প্রণতা হইলেন। পিঙ্গলা উপস্থিত ছিল। সে বিদ্যুন্মালার পরিচয় দিল। কুর্মদেব ভাবী রাজবধূকে সচক্ষে দেখিতে আসিয়াছিলেন। দেখিয়া তৃপ্ত হইলেন। মনে মনে বলিলেন, কন্যা সুলক্ষণা ও শুদ্ধ চরিত্রা, অন্য কন্যাটিও তাই। দুজনেই বিজয়নগরের রাজবধূ হইবার যোগ্য। তিনি বিদ্যুন্মালাকে বলিলেন, কন্যা, শাস্ত্রীয় কারণে 3 মাস বিবাহ স্থগিত থাকবে। এই 3 মাস তোমাকে একটি ব্রত পালন করতে হবে। প্রত্যহ প্রভাতে তুমি পম্পাপতির মন্দিরে যাবে। পম্পাপতির মন্দির বেশি দূরে নয়, তুমি পদব্রজেই যাবে। সেখানে পম্পা সরোবরে অবগাহন স্নান করবে। সরোবরের পদ্ম তুলে পম্পাপতির পুজো করবে। তারপর ফিরে আসবে। 3 মাস এইভাবে কাটাবার পর বিবাহ হবে। বিদ্যুন্মালা মনে মনে স্বস্তির নিঃশ্বাস মোচন করিলেন। শিরে সংক্রান্তি আসিয়া পড়িয়াছিল। এখন অন্তত 3 মাসের জন্য পরিত্রাণ। তিনি মস্তক অবনত করিয়া স্বীকৃতি জানাইলেন। পিঙ্গলা বলিল, গুরুদেব, কবে থেকে ব্রত আরম্ভ হবে? কুর্মদেব বলিলেন, আজ থেকেই আরম্ভ হোক না, শুভস্য শীঘ্রম। রাজগুরু প্রস্থান করিলে পম্পাপতির মন্দিরে যাইবার জন্য সাজো সাজো পড়িয়া গেল। পিঙ্গলা নিজে সঙ্গে যাইবে না, কিন্তু সে সমস্ত ব্যবস্থা করিল। রাজার কাছে সংবাদ গেল, পম্পাপতির মন্দিরে অগ্রদূত পাঠানো হইল। তারপর পট্ট বস্ত্র পরিহিতা 2 রাজকন্যা বাহির হইলেন। সম্মুখে অসি হস্তে 2 জন প্রতিহারিণী, পিছনে আরও 10 জন। পথ আলো করিয়া সুন্দরীর ঝাঁক চলিল। পম্পাপতির মন্দির রাজপুরীর বায়ুকোণে, অনুমান পাদক্রোশ দূরে অবস্থিত। মন্দিরের উত্তরে তুঙ্গভদ্রা, দক্ষিণে বামে পম্পা সরোবর ও হেমকূট পর্বত। ত্রেতাযুগে এই পম্পা সরোবরে সীতা স্নান করিয়াছিলেন। রাম লক্ষ্মণ তাহার তীরে পরম ধার্মিক বকপক্ষী দেখিয়া হাস্য পরিহাস করিয়াছিলেন। রাজকন্যারা সভাগৃহ হইতে মাত্র ক্রিয়তদূর গিয়াছেন। পথের পাশেই অতিথি ভবন। একটি যুবক অতিথি ভবন হইতে বাহির হইয়া সম্মুখে যুবতী প্রবাহ দেখিয়া পথপার্শ্বে থামিয়া গেল। তারপর সে যুবতীদের মধ্যে রাজকন্যাদের দেখিতে পাইল। রাজকন্যারাও যুবককে দেখিয়াছিলেন এবং চিনিতেও পারিয়াছিলেন। অর্জুন বর্মা। সে সসম্ভ্রমে 2 কর যুক্ত করিল। রাজকন্যাদের গতি স্থগিত হইল না, কিন্তু মণিকঙ্কনা চকিত হাস্যে দশন প্রান্ত ঈষৎ উন্মোচিত করিলেন। বিদ্যুন্মালা কিন্তু হাসিলেন না। তাহার মুখখানি রক্ত সঞ্চারে একটু উত্তপ্ত হইল মাত্র। কেহ জানিল না যে তাহার হৃৎপিণ্ড ক্ষণিকের জন্য দুরু দুরু করিয়া উঠিয়াছে। অর্জুন দাঁড়াইয়া রহিল। স্নানার্থীরা চলিয়া গেলেন। অর্জুন একটু ইতস্তত করিল। একবার তাহার ইচ্ছা হইল রাজকুমারীর অনুসরণ করে। তিনি প্রতিহারিণী পরিপ্রীতা হইয়া
কোথায় যাইতেছেন দেখিয়া আসে, কিন্তু না, তাহা শোভন হইবে না। সে দৃঢ় পদে অন্য পথে চলিয়া গেল। আজ সকালে সে বলরামকে দেখিতে যাইবে বলিয়া বাহির হইয়াছিল। পথে নামিয়াই রাজকুমারীর সঙ্গে সাক্ষাৎ। তাহার মন ক্ষণিকের জন্য বিক্ষিপ্ত হইয়াছিল। এখন সে আবার মন সংযত করিয়া কিল্লাঘাটের দিকে অগ্রসর হইল। প্রভাতে নগরীর রূপ অন্য প্রকার, যেন সদ্য ঘুম ভাঙা আলস্য নিমিল রূপ। পান সুপারি রাস্তায় লোক চলাচল বেশি নাই। দোকানপাট ধীর মন্থর চালে খুলিতেছে। কিছু দূর চলিবার পর অর্জুন অকারণেই একবার পিছু ফিরিয়া চাহিল। সেই শীর্ণ লোকটা আবার তাহার পিছনে আসিতেছে। নিজের মুখাবয়ব ঢাকা দিবার জন্যই বোধহয় মাথায় একটি পাগড়ি পরিয়াছে, কিন্তু তাহাতে তাহার স্বরূপ ঢাকা পড়ে নাই। অর্জুন এবার একটু বিরক্তি বোধ করিল। কি চায় লোকটা? তাহার একটা উদ্দেশ্য আছে, সন্দেহ নাই, কিন্তু কি সেই উদ্দেশ্য? একবার অর্জুনের ইচ্ছা হইল ফিরিয়া গিয়া লোকটাকে ধরিয়া জিজ্ঞাসা করে, কি চাও তুমি? কিন্তু তাহাতে শান্তি ভঙ্গের সম্ভাবনা আছে। অর্জুন এদেশে নবাগত, কাহারও সহিত সে কলহ করিতে চায় না। সে লোকটাকে মন হইতে ঝাড়িয়া ফেলিয়া অন্য কথা ভাবিতে ভাবিতে পথ চলিতে লাগিল। ভাবনার বিষয়বস্তুর অভাব ছিল না। পিতা সুদূর গুলবর্গায় কি করিতেছেন? সত্যিই কি সুলতান তাহাকে ধরিয়া লইয়া গিয়াছেন? পিতা কি অনশনে প্রাণ ত্যাগ করিয়াছেন? এই দেশটা তাহার ভালো লাগিয়াছে। এই দেশকে নিজের দেশ ভাবিয়া সে সুখী হইয়াছে। সে কি দেশের সেবা করিতে পারিবে? রাজা কি তাহাকে সৈনিকের কার্য দিবেন? এই সকল চিন্তার ফাঁকে ফাঁকে রাজকুমারী বিদ্যুন্মালার স্নিগ্ধ গম্ভীর মুখখানি তাহার মানসপটে ফুটিয়া উঠিল। রাজকুমারীর মনে গর্ব অভিমান নাই। অর্জুনের ন্যায় সামান্য ব্যক্তির জীবন কথা শুনিতেও তাহার কত আগ্রহ। ঈশ্বরের কৃপায় তিনি রাজেন্দ্রাণী হইয়া সুখে থাকুন। অর্জুন যখন কিল্লাঘাটে পৌঁছিল তখন দ্বীপ্রহরের বিলম্ব নাই। ঘাটে 2-3টি গোলাকৃতি খেয়া তৈরি ছিল। সে একটি ভাড়া লইয়া বানচাল বহিত্রগুলির দিকে চলিল। বহিত্র যেমন ছিল তেমনি দাঁড়াইয়া আছে। প্রথমটির নিকট গিয়া অর্জুন তাহার ভিতরে কোনো সাড়াশব্দ পাইল না। তখন সে দ্বিতীয়টির নিকটে গেল। এই বহিত্রটির খোলের ভিতর হইতে ঠুকঠাক শব্দ আসিতেছিল। সে বহিত্রের গায়ে নৌকা ভিড়াইয়া উচ্চ কণ্ঠে ডাকিল, বলরাম, বলরাম। ঠুকঠাক বন্ধ হইল। মুহূর্ত পরে খোলের ভিতর হইতে বলরাম কর্মকার পাটাতনে উঠিয়া আসিল। অর্জুনকে দেখিয়া একগাল হাসিল, বলিল, এসো এসো বন্ধু, এসো। রাজভোগ ছেড়ে পালিয়ে এলে যে? হ্যাঁ, তোমাকে দেখতে এলাম। অর্জুন বহিত্রের গলুয়ে ডিঙা বাঁধিয়া পাটাতনে উঠিল। আমার লাঠি দুটো আছে তো? আছে আছে, আমি যত্ন করে রেখেছি। চলো ছায়ায় যাই, এখানে বড় রৌদ্র। দুইজনে চিপিটক মামার রইঘরে গিয়া বসিল। মামার তৈজসপত্র পড়িয়া আছে, কেবল মামা নাই। দুইজনে কিছুক্ষণ ঝড়ের সন্ধ্যার সংবাদ বিনিময় করিল। শেষে অর্জুন বলিল, বহিত্র কি বেশি জখম হয়েছে? বলরাম বলিল, জখম বেশি হয়নি, যেটুকু হয়েছে সে সূত্রধরেরা মেরামত করতে পারবে, কিন্তু 3টি বহিত্রই চড়ায় আটকে গিয়েছে। যতদিন না বর্ষার জল বাড়ছে ততদিন ওরা ভাসবে না। তোমার কাজ শেষ হয়েছে? আমার কাজ তো বেশি ছিল না, গোটা কয়েক লোহার কিলক তৈরি করে দিয়েছি, বাকি কাজ সব সূত্রধরেরাই করবে। তাহলে তুমি আমার সঙ্গে বিজয়নগরে চলো না? বেশ তো, চলো, কিন্তু এখানে আহার তৈরি, খেয়ে নিয়ে তারপর বেরোনো যাবে, কেমন? রান্না অবশ্য বেশি নয়, ভাত আর মাছের রাই ঝোল। মাছ কোথায় পেলে? কেন, তুঙ্গভদ্রায় কি মাছের অভাব? হ্যাঁ, বড়শি দিয়ে ধরেছি, কিন্তু মাছের স্বাদ কিন্তু ভালো নয়, বাংলাদেশের মতো তো নয়। কালকে খেয়েছিলাম।
দুইজনে নৌকোর খোলের ভিতর গিয়া আহারে বসিল। খাইতে খাইতে কথা হইতে লাগিল। রাজাকে দেখেছ অর্জুন? রাজা কেমন? রাজা আমাকে ডেকেছিলেন, আমি তার কাছে গিয়েছিলাম। রাজার মতো রাজা, বুঝলে? আমাকে তার সৈন্যদলে নেবেন বলেছেন। অর্জুন রাজদর্শনের আখ্যান বিস্তারিত করিয়া বলিল। শুনিয়া বলরাম বলিল, তাই নাকি? হ্যাঁ, তোমার তো কপাল ভালো। আমিও রাজার শ্রীচরণ দর্শন করতে চাই, বিশেষ প্রয়োজন আছে। তা ভাই, তুমি একটু চেষ্টা করো। নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব, আমি আমার যথাসাধ্য করব। আহারান্তে কিছুক্ষণ বিশ্রাম করিয়া দুই বন্ধু গাত্রোত্থান করিল। বলরাম একটি পাটের থলিতে কিছু লোহা লক্কর লইয়া থলি কাঁধে ফেলিল। অর্জুন নিজের লাঠি দুটি হাতে লইল। গোল নৌকায় চড়িয়া তাহারা ঘাটে নামিল। অর্জুন দেখিল নির্জন ঘাটের এক কোণে শীর্ণকায় লোকটি বসিয়া আছে। মাথায় পাগড়ি থাকা সত্ত্বেও রৌদ্র তাপে তাহার অবস্থা করুণ। অর্জুন ও বলরাম পথ চলিতে আরম্ভ করিলে সেও পিছে চলিল। অর্জুন চলিতে চলিতে বলরামকে নিম্নস্বরে শীর্ণ লোকটির কথা বলিল। বলরাম একবার ঘাড় ফিরাইয়া 50 হস্ত দূরস্থ লোকটাকে দেখিল। তারপর কিছুক্ষণ চিন্তা করিয়া বলিল, রাজার গুপ্তচর হতে পারে, বুঝলে হে। অর্জুন আশ্চর্য হইয়া বলিল, রাজার গুপ্তচর? বলরাম বলিল, রাজারা কাউকে বিশ্বাস করেন না, বিশ্বাস করলে তাদের চলে না। তুমি নূতন লোক, গুলবর্গা থেকে এসেছ, তাই তোমার পিছনে গুপ্তচর লেগেছে। রাজা ভালো, বিচক্ষণ রাজা, কিন্তু তোমার মনে কোনো পাপ নেই, তোমার আবার ভয় কিসের? হ্যাঁ? অর্জুন অনেকক্ষণ হতবাক হইয়া রহিল। রাজনীতির সহিত তাহার পরিচয় নাই। যে মানুষ প্রসন্ন মুখে তাহার সহিত বাক্যালাপ করিয়া প্রীতির নিদর্শন স্বরূপ স্বর্ণমুদ্রা দান করেন, সেই আবার তাহার পিছনে গুপ্তচর লাগাইতে পারে, ইহা যেন বিশ্বাস হয় না। কিন্তু বলরামের কথাই সত্য, রাজাদের সর্বদা সতর্ক থাকিতে হয়। পান সুপারি রাস্তা দেখিয়া বলরামের চক্ষু গোল হইয়া গেল। দীর্ঘ পথ হাঁটিয়া তাহারা পিপাসার্ত হইয়াছিল। তক্রবতীর দোকানে গিয়া আকণ্ঠ শীতল তক্র পান করিল। আজ আর তক্রবতী যুবতী মূল্য লইতে অস্বীকার করিল না। সন্ধ্যার প্রাক্কালে দুজনে অতিথি ভবনে উপনীত হইল। বলরামের পরিচয় শুনিয়া পরিচারকেরা তাহাকে অর্জুনের পাশের একটি প্রকোষ্ঠে থাকিতে দিল। পরদিন প্রভাতে দুই বন্ধু নগর পরিদর্শনে বাহির হইল। বলরাম ইতিপূর্বে এমন বিস্তীর্ণ শোভাময় নগর দেখে নাই। বর্ধমান ইহার তুলনায় গণ্ড গ্রাম। অর্জুন ও বিজয়নগরের সামান্য অংশই দেখিয়াছে, তাই তাহারা সাগ্রহে নগর দর্শনে বাহির হইল। আজ তাহারা সারা দিন নগরের যত্র তত্র ঘুরিয়া বেড়াইবে, হ্রদে স্নান করিবে, মিঠাই অঙ্গদি হইতে দ্বিপ্রহরে আহার সংগ্রহ করিয়া লইবে, তারপর সন্ধ্যাকালে ফিরিয়া আসিবে। অতিথি ভবন হইতে বাহির হইয়া আজও রাজকন্যাদের সঙ্গে দেখা হইয়া গেল। তাহারা প্রহরিণী পরিবৃতা হইয়া পম্পাবতীর মন্দিরে চলিয়াছেন। অর্জুন ও বলরাম পথের ধারে দাঁড়াইয়া পড়িল। মণিকঙ্কনা আজও মিষ্ট হাসিল। বিদ্যুন্মালার গণ্ডে কাঁচা সিঁদুর ছড়াইয়া পড়িল। তাহারা চলিয়া গেলে বলরাম অর্জুনকে জিজ্ঞাসা করিল, এরা কোথায় যাচ্ছেন? অর্জুন বলিল, জানি না, কালও গিয়েছিলেন। চলো খোঁজ নি। বেশি খোঁজ করিতে হইল না। একটি পানের দোকানে তাহারা প্রকৃত সত্য অবগত হইল। সংবাদ ইতিমধ্যে নগরে রাষ্ট্র হইয়াছে। রাজগুরুর আদেশে কলিঙ্গ কুমারী 3 মাস ব্রত পালন করিবেন। প্রত্যহ পম্পা সরোবরে স্নান করিয়া
মন্দিরে দেবার্চনা করিবেন। ব্রত উদযাপনের পর বিবাহ হইবে। অতঃপর তাহারা নগরের চারিদিকে যথেচ্ছ ঘুরিয়া বেড়াইতে লাগিল। বলা বাহুল্য, শীর্ণ গুপ্তচরটি তাহাদের পিছনেই রহিল। নগরে অগণিত তুঙ্গ শীর্ষ দেব মন্দির, কোনো মন্দির বীরভদ্রের, কোনো মন্দির রামস্বামীর, আবার কোনো মন্দির মল্লিকার্জুনের। মন্দির সংলগ্ন ভবনে বহু সংখ্যক দেবদাসীর বাস। চম্পক দাম গৌরী এই সুন্দরীদের বিবাহ হয় না। ইহারা নৃত্য গীত দ্বারা দেবতার সেবা করিয়া যৌবন কাল যাপন করেন। দেবতারাই তাহাদের স্বামী। নগর পরিধির মধ্যে অনেক ছোট ছোট পাহাড় আছে। পাহাড়ে কোথাও কোথাও গুহাও আছে। এই সকল গুহায় কেহ বাস করে না। কদাচিৎ মন্মথ পীড়িত নায়ক নায়িকা এই প্রাকৃতিক সংকেত গৃহে নৈশ অভিযার করে। প্রণয়ের অপরিণাম দর্শিতায় নিজেদের নাম গুহা গাত্রে লিখিয়া রাখিয়া যায়। দ্বীপ্রহরে এই গুহার ছায়ায় রাখাল বালক নিদ্রা যায়। পাহাড় ছাড়া চারিদিকে বহু পয়োগ প্রণালী আছে। প্রকাণ্ড প্রকাণ্ড সরোবরও আছে। অর্জুন ও বলরাম সরোবরে স্নান করিল। সঙ্গে যে আহার্য আনিয়াছিল তাহা তরুর ছায়ায় বসিয়া ভোজন করিল। তারপর একটি গুহার স্নিগ্ধ অন্ধকার গর্ভে শুইয়া রহিল। অপরাহ্নে সূর্যের তেজ কমিলে দুইজনে গুহা হইতে বাহির হইল। গুপ্তচর গুহামুখ হইতে ক্রিয়ত দূরে একটি বৃক্ষ ছায়ায় বসিয়া ছোলা ভাজা খাইতেছিল। সেও গাত্রোত্থান করিল। বলরাম তাহাকে দেখিয়া অর্জুনকে বলিল, চলো তো, লোকটাকে নিয়ে একটু মজা করা যাক। দুইজনে নিম্নকণ্ঠে কি পরামর্শ করিল। তারপর বলরাম পুনশ্চ গুহার মধ্যে প্রবেশ করিল। অর্জুন নির্জন পথ ধরিয়া রাজপুরীর অভিমুখে চলিল। রাজপুরী এখান হইতে অনুমান ক্রোশেক পথ দূরে। গুপ্তচর বৃক্ষতলে দাঁড়াইয়া ক্ষণকাল ইতস্তত করিল। তারপর অর্জুনকে অনুসরণ করিল। স্পষ্টই বোঝা যায় অর্জুন তাহার প্রধান লক্ষ্য। সে গুহার দিকে পিছন ফিরিলে বলরাম গুহা হইতে বাহির হইয়া তাহার পিছু লইল। ওদিকে অর্জুন কিছু দূর গিয়া হঠাৎ ফিরিয়া আসিতে লাগিল। দুইজনের মাঝখানে পড়িয়া গুপ্তচরের আর ফালাইবার পথ রহিল না। সে ন যজৌ ন তস্থৌ ভাবে দাঁড়াইয়া পড়িল। বলরাম আসিয়া গুপ্তচরের কাঁধে হাত রাখিল। বলিল, বাপু, তোমার নাম কি? গুপ্তচর অন্যদিকে ঘাড় ফিরাইয়া দেখিল অর্জুন দাঁড়াইয়া আছে। তাহার মুখের ভাব পরিবর্তিত হইল। বোকাটে আধ পাগলা গোছের মুখ করিয়া সে বলিল, আমার নাম বেঙ্কাটাপ্পা। বলরাম বলিল, বাহ, খাসা নাম তো। তা তুমি কি কাজ করো? কাজ? বেঙ্কাটাপ্পা ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া বলিল, আমি কাজ করি না, কেবল পথে পথে ঘুরে বেড়াই। বটে, কিন্তু পেট চলে কি করে? পেট পেট তো চলে না, আমি চলি। বাহ বাহ বাহ, তা বলি খাও কি? যা পাই তাই খাই। পথে পথে ঘুরে বেড়াও, রোজগার করো না, তোমার খাবার ব্যবস্থা করে কে? ক্ষণিক নীরব থাকিয়া বেঙ্কটাপ্পা আকাশের দিকে তর্জনী তুলিয়া বলিল, ওই যে ওইখানে ভগবান আছেন, তিনি খাবার ব্যবস্থা করেন। বৎস বেঙ্কটাপ্পা, তুমি তো ভারী চতুর লোক। ভগবানের ঘাড়ে খাবারের ভার তুলে দিয়েছ। কিন্তু আমাদের পেছনে লেগেছ কেন? হ্যাঁ? বেঙ্কটাপ্পা হাঁ করিয়া চাহিয়া থাকিয়া বলিল, পিছনে লাগা কাকে বলে? তাও জানো না? ভারী ন্যাকা তো তুমি। বলরাম তাহার বাহু ধরিয়া বলিল, চলো তুমি আমাদের সঙ্গে, পেছনে লাগা কাকে বলে বুঝিয়ে দেব। বেঙ্কটাপ্পা হাত ছাড়াইয়া বলিল, না না, আমি তোমাদের সঙ্গে যাব না। বলরাম বলিল, বেশ,
পিছনে থাকো, ক্ষতি নেই, কিন্তু বেশি কাছে এসো না। আমার বন্ধুর হাতে এই লাঠি দেখতে পাচ্ছ তো? বেঙ্কটাপ্পা ইতিউতি চাহিয়া হঠাৎ পিছন দিকে ছুট মারিল। বলরাম উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিল, বলিল, বেঙ্কটাপ্পাকে আজ আর দেখা যাবে না। চলো অর্জুন, অতিথি ভবনে ফেরা যাক। অর্জুন বলিল, এখনো বেলা আছে, পম্পা সরোবর দেখতে যাবে? হ্যাঁ হ্যাঁ, তাই চলো। সূর্যাস্তের সময় তাহারা পম্পার সন্নিধানে পৌঁছিল। স্থানটি শান্ত রসাস্পদ। পর্বত সরোবর ও মন্দির মিলিয়া তপবনের পরিবেশ সৃজন করিয়াছে। মন্দিরের সম্মুখে বহু বিস্তৃত পাষাণ চত্বর, পিছনে ও পাশে দেবদাসীদের বাসস্থান। চত্বরের উপরে 3 জন পৌঢ় ব্রাহ্মণ বসিয়া আছেন। পূজার্থীর ভিড় নাই। অর্জুন ও বলরাম দূর হইতে মন্দিরস্থ বিগ্রহকে প্রণাম করিল, তারপর সরোবরের দিকে চলিল। মন্দির সংলগ্ন ঘাট হইতে পম্পার দৃশ্য অতি মনোরম। দূর প্রসারিত গোলাকৃতি রথের তীর ঘন সন্নিবিষ্ট তরু শ্রেণীর দ্বারা বেষ্টিত। তাহার ফাঁকে জলের উপর সন্ধ্যাভ্র বর্ণমালা প্রতিফলিত হইয়াছে। নীলাভ জলে ইতস্তত বিক্ষিপ্ত কমল ও কুমুদের গুচ্ছ। কমল মুদিত হইতেছে, কুমুদ ধীরে ধীরে উন্মিলিত হইতেছে। এমনিভাবে যুগ যুগান্ত ধরিয়া তাহারা পালা করিয়া দিবা রাত্র জনক তনয়ার স্নান পূর্ণ সরোবর পাহারা দিতেছে। 2 বন্ধু ঘাটের পৈঠায় বসিয়া পম্পার জল মাথায় ছিটাইল, তারপর মুগ্ধ নেত্রে চারিদিকে চাহিতে লাগিল। মৃদু মন্দ বায়ুভারে সরোবরের জল উর্মিল হইয়া উঠিতেছে। শুদ্ধ স্নিগ্ধ কমল গন্ধ বিকীর্ণ হইতেছে। তীরের জলরেখা ধরিয়া বক পক্ষীরা সঞ্চরণ করিতেছে। কয়েকটি বক উড়িয়া গিয়া রাত্রির জন্য বৃক্ষ শাখায় বসিল। রামচন্দ্র যে বক পক্ষী দেখিয়াছিলেন, ইহারা কি তাহারই বংশধর? অর্জুন ও বলরাম শান্ত তৃপ্ত মন লইয়া বসিয়া রহিল। ক্রমে সন্ধ্যা ঘনাইয়া আসিল। তখন সহসা মন্দিরের চত্বরে মৃদঙ্গের রোল উত্থিত হইল। অর্জুন ও বলরাম তাড়াতাড়ি উঠিয়া মন্দিরের সম্মুখে গিয়া দাঁড়াইল। মন্দিরের ভিতরে ও বাহিরে বহু দীপ জ্বলিয়াছে। একদল দেবদাসী অপূর্ব বেশে সজ্জিত হইয়া যুক্ত করে মন্দির দ্বার সম্মুখে দাঁড়াইয়াছে। 3 জন পৌঢ়ের মধ্যে একজন মন্দিরের পূজারী। তিনি মন্দিরের অভ্যন্তরে বিগ্রহের পুরো ভাগে পঞ্চপ্রদীপ হস্তে দাঁড়াইয়াছেন। অন্য 2 জন পৌঢ় চত্বরে দাঁড়াইয়া মৃদঙ্গ ও মঞ্জিরা বাজাইতেছেন। দর্শকের সংখ্যা বেশি নয়। অর্জুন ও বলরাম তাহাদের মধ্যে গিয়া অঞ্জলিবদ্ধ হস্তে দণ্ডায়মান হইল। আরতি আরম্ভ হইল। সঙ্গে সঙ্গে দেবদাসীদের সুঠাম দেহ নৃত্যের তালে ছন্দিত হইয়া উঠিল। মৃদঙ্গ মঞ্জিরার ধ্বনির সহিত নূপুর ও কঙ্কন কিঙ্কিনীর নিক্কণ মিশিল। 10টি দেহ একসঙ্গে লীলায়িত হইতেছে। 10 জোড়া নূপুর একসঙ্গে ঝঙ্কৃত হইতেছে। বিলোল বাহু মৃণাল একসঙ্গে বিসর্পিল হইতেছে। নর্তকীদের মুখের ভাব তদ্গত, চক্ষু অর্ধ নিমিলিত। তাহাদের অন্তশ্চেতনা যেন ঊর্ধ্বলোকে সাক্ষাৎ নটরাজের সন্নিধানে উপনীত হইয়াছে। তারপর নৃত্যের সহিত উদাত্ত কণ্ঠস্বর মিশিল। যিনি মঞ্জিরা বাজাইতেছিলেন তিনি জয়মঙ্গল রাগে গান ধরিলেন। কণ্ঠস্বর গম্ভীর, কিন্তু তাল দ্রুত। এই তালের সুরে নর্তকীরা যেন মাতিয়া উঠিল। তাহাদের দেহ আলোড়িত করিয়া নৃত্যের ঘূর্ণাবর্ত উদ্বেলিত হইয়া উঠিতে লাগিল। দর্শকদের ইন্দ্রিয় গ্রামের উপর দিয়া যেন হর্ষের একটা ঝড় বহিয়া গেল। চিরদিনই দাক্ষিণাত্য দেশ নৃত্য গীতাদি কলায় পারদর্শী। সেকালে 6 রাগ
ছত্রিশ রাগিনীর সহিত কর্ণাট রাগ, দেশ রাগ, গুর্জর রাগ এবং জয়মঙ্গল রাগের বিশেষ সমাদর ছিল। দ্বৈদণ্ড পরে আরতি শেষ হইল। দেবদাসীরা মন্দির প্রদক্ষিণ করিয়া স্বপ্নদৃষ্টা অপ্সরার মতো অদৃশ্য হইয়া গেল। পূজারী ভক্তবৃন্দকে প্রসাদ বিতরণ করিলেন। রাত্রি হইয়াছে। অর্জুন ও বলরাম ফিরিয়া চলিল। কৃষ্ণপক্ষের রাত্রি। তবু অদূরে হেমকূট চূড়ায় অগ্নিস্তম্ভ হইতে আলোকের প্রভা রাত্রির অন্ধকারকে ঈষৎ স্বচ্ছ করিয়া দিতেছে। দুইজনে নীরবে পথ চলিয়াছে। তাহাদের মনে যে গভীর অনুভূতি জাগিয়াছে, তাহা প্রকাশ করিবার ভাষা তাহাদের নাই। ইহা একদিকে যেমন নূতন, অন্যদিকে তেমনি চির পুরাতন। তাহাদের রক্তের সহিত মিশিয়া আছে। তাহারা জানে না যে তাহারা আজ যাহা প্রত্যক্ষ করিল, তাহা তাহাদের অপৌরুষীয় সংস্কৃতির স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস। তারপর একটি একটি করিয়া গ্রীষ্মের অলস মন্থর দিনগুলি কাটিতে লাগিল। কলিঙ্গ সমাগত অতিথিবৃন্দ মনের আনন্দে আছে। তাহারা খায় দায়, নগর ঘুরিয়া বেড়ায়। গলায় ফুলের মালা পরিয়া গোফে আতর মাখিয়া নগরবাসিনী যুবতীদের সঙ্গে রঙ্গরসিকতা করে। কাহারও কোনো চিন্তা নেই। এইভাবে যতদিন চলে। রাজবৈদ্য রসরাজ অতিথি ভবনে অধিষ্ঠিত হইয়া প্রথমটা একটু সঙ্গীহীন হইয়া পড়িয়াছিলেন। তারপর দ্বিতীয় দিন সন্ধ্যাকালে বিজয়নগরের রাজবৈদ্য দামোদর স্বামী আসিলেন। প্রকোষ্ঠে প্রবেশ করিয়া সাদর সম্ভাষণের ভঙ্গিতে দুই বাহু তুলিয়া প্রচণ্ড একটি সংস্কৃত বচন ছাড়িলেন। রসরাজ নিঝুমভাবে একাকী বসিয়াছিলেন। পুলকিত দেহে উঠিয়া দাঁড়াইলেন এবং ততোধিক প্রচণ্ড একটি শ্লোক ঝাড়িলেন। বয়সে এবং পাণ্ডিত্যে উভয়ে সমকক্ষ, সুতরাং অবিলম্বে ভাব হইয়া গেল। দুইজনে নিনাদ শাস্ত্রের আলোচনা করিয়া পরমানন্দে সন্ধ্যা অতিবাহিত করিলেন। অতঃপর প্রত্যহ দুই রাজবৈদ্যের সভা বসিতে লাগিল। নানা প্রসঙ্গের অবতারণা হয়। রাজপরিবারের বিচিত্র রোগ চুপি চুপি আলোচনা হয়। একজন বলেন, রাজাদের আসল রোগ মাথায়। মাথাটা ঠান্ডা রাখিতে পারিলে আর কোনো গণ্ডগোল থাকে না। অন্যজন বলেন, রাজাদের সব রোগের উৎপত্তি উদরে। যদি পরিপাক যন্ত্র সুচারুরূপে সচল থাকে, তাহা হইলে মস্তিষ্ক আপনি ঠান্ডা হইয়া যায়, কোনো গোলযোগের সম্ভাবনা থাকে না। পরন্তু রানীদের সমস্যা অন্য প্রকার। একদিন কথা প্রসঙ্গে রসরাজ বলিলেন, আমার কাছে যে কোহল আছে, তার তুল্য কোহল ভূভারতে নেই। দামোদর স্বামী হটিবার পাত্র নন। তিনি বলিলেন, আমার কাছে যে কোহল আছে, তাই এক চুম্ব পান করলে স্বয়ং দেবরাজ ইন্দ্র ঐরাবতের পিঠ থেকে গড়িয়ে মাটিতে পড়বেন। কিছুক্ষণ দুই পক্ষ নিজ নিজ কোহলের উচ্চ হইতে উচ্চতর প্রশংসায় পঞ্চমুখ হইলেন। কিন্তু কেবল আত্মশ্লাঘায় তর্কের নিষ্পত্তি হয় না। তখন রসরাজ বলিলেন, আসুন পরীক্ষা করে দেখা যাক। আপনি আমার কোহল 10 বিন্দু পান করুন, আর আমি আপনার কোহল 10 বিন্দু পান করি। ফলেন পরিচয়তে। উত্তম কথা বলিয়া দামোদর স্বামী গৃহে গিয়া নিজের কোহল লইয়া আসিলেন। দুই বৃদ্ধ পরস্পরের কোহল পান করিলেন। তারপর দণ্ডার্থ অতীত হইতে না হইতে তাহারা শয্যার উপর হস্ত পদ বিক্ষিপ্ত করিয়া নিদ্রিত হইয়া পড়িলেন। গভীর রাত্রে দামোদর স্বামীর ঘুম ভাঙিল। তিনি উঠিয়া
টলিতে টলিতে গৃহে গেলেন। রসরাজের ঘুম সে রাত্রে আর ভাঙিল না। বিদ্যুন্মালা ও মণিকঙ্কনা সভাগৃহের দ্বিতলে আছেন। তাদের জীবনধারা আবার স্বাভাবিক ছন্দে প্রবাহিত হইতেছে। পিত্রালয়ে তাহারা যেমন ছিলেন, এখানকার জীবনযাত্রা তাহা হইতে বিশেষ পৃথক নয়। কিন্তু একই সরোবরে বাস করিলে দুইটি মিনের মতিগতি এক প্রকার হয় না। দুই রাজকুমারীর প্রকৃতি মূলত ভিন্ন। নূতন সংস্থিতির সম্মুখীন হইয়া তাহাদের মন ভিন্ন পথে চলিয়াছে, কিন্তু সেজন্য তাহাদের স্নেহ ভালোবাসার সম্বন্ধ তিল মাত্রও ক্ষুণ্ণ হয় নাই। মণিকঙ্কনার মন স্ফটিকের ন্যায় স্বচ্ছ। সেখানে জটিলতা কুটিলতা নাই, সামাজিক বিধি ব্যবস্থার প্রতি বিদ্বেষ নাই। সে মহারাজ দেবরায়কে দেখিয়া পলকের মধ্যে হৃদয় হারাইয়াছে এবং হৃদয় হারানোর আনন্দে মাতোয়ারা হইয়া আছে। মহারাজের কয়টি মহিষী আছে, তিনি তাহাকে বিবাহ করিবেন কিনা, এই সকল প্রশ্ন তাহার কাছে নিতান্তই অবান্তর। মহারাজ যদি তাহাকে বিবাহ না করেন, সে চিরজীবন কুমারী থাকিয়া তাহার কাছে কাছে ঘুরিবে, তাহার সেবা করিবে। ইহার অধিক সে আর কিছুই চাহে না। তাহার মনের এইরূপ আত্মভোলা অবস্থা। বিদ্যুন্মালার মন কিন্তু শান্ত নয়। পাষাণ বন্ধনে প্রতিহত জলপ্রবাহের ন্যায় সর্বদাই আলোড়িত হইতেছে। যাহার কাছে রামচন্দ্রই একমাত্র আদর্শ স্বামী, বহুপত্নীক দেবরায়ের সহিত বিবাহ তাহার প্রীতিপ্রদ হইতে পারে না। আদৌ তাহার মন এই বিবাহের প্রতি বিমুখ হইয়াছিল, কিন্তু রাজকন্যাদের ইচ্ছা অনিচ্ছার উপর তো রাজনৈতিক কার্যকলাপ নির্ভর করে না। বিদ্যুন্মালা তাই বিরূপ মন লইয়া বিবাহ করিতে চলিয়াছিলেন। তারপর নদীগর্ভ হইতে উঠিয়া আসিল এক অজ্ঞাত অখ্যাতনামা যুবক। রাজকুমারীর মন স্বপ্ন সংকুল হইয়া উঠিল। হয়তো স্বপ্ন একদিন অলিক কল্পনা বিলাসের মতো মিলাইয়া যাইত, কিন্তু হঠাৎ ঝড় সব ওলট পালট করিয়া দিল। নদী হইতে উদ্ধার এবং সেই দ্বীপের উপর সেই নিভৃত রাত্রিটি চিরস্মরণীয় হইয়া রহিল। বিদ্যুন্মালা নিজ হৃদয়ের প্রচ্ছন্ন কথাটি জানিতে পারিলেন। রাজার মেয়ে এক অতি সামান্য যুবকের প্রতি আসক্ত হইয়াছে। মহারাজ দেবরায়কে দেখিয়া বিদ্যুন্মালার হৃদয় বিচলিত হইল না, কিন্তু তিনি বুদ্ধিমতী, বুঝিলেন যে রাজা নারী লোলুপ অগ্নিবর্ণ নয়। তিনি স্থির বুদ্ধি অচল প্রতিষ্ঠ রাজা। তাহার চিত্তলোকে নারীর স্থান অতি অল্প। বিবাহ স্থগিত হইল। পম্পাপতির পূজা আরম্ভ হইল। প্রথম দিনই বিদ্যুন্মালা অর্জুন বর্মাকে পথের ধারে দেখিলেন। তারপর প্রায় প্রত্যহ দেখা হইতে লাগিল। মাঝে একদিন ফাঁক পড়িলে বিদ্যুন্মালা সারা দিন উৎকণ্ঠায় ছটফট করেন। ভুলিয়া যাইবার পথ রহিল না। একদিন পূর্বাহ্নে পম্পাপতির মন্দির হইতে ফিরিবার পর মণিকঙ্কনা বলিল, চল মালা, অন্য রানীদের সঙ্গে ভাব করে আসি। বিদ্যুন্মালার মন আজ বিক্ষিপ্ত। তিনি পথের ধারে অর্জুনকে আজ দেখিতে পান নাই। উদাসভাবে শয্যায় শয়ন করিয়া বলিলেন, তুই যা কঙ্কা, আমার কোথাও যেতে ইচ্ছা করছে না, আমি একটু শুয়ে থাকি। মণিকঙ্কনা ইদানিং নিজের মন লইয়াই মাতিয়াছিল। বিদ্যুন্মালার মনের গতি কোন দিকে তাহা সে লক্ষ্য করে নাই। সে বলিল, তা বেশ, তোকে একটু ক্লান্তই দেখাচ্ছে। আচ্ছা, আমি তবে একাই যাই, মানুষগুলো কেমন জানা তো দরকার। মণিকঙ্কনা পিঙ্গলাকে ডাকিয়া প্রয়োজন ব্যক্ত করিল। পিঙ্গলা বলিল, যথা আজ্ঞা রাজকুমারী, মহারাজের আদেশ আছে, যেখানে যেতে চাইবেন সেখানে নিয়ে যাব। তা মধ্যমা দেবী শঙ্কটা কিন্তু কারুর সঙ্গে দেখা করেন না। তার মহলে মহারাজ ছাড়া আর কারুর প্রবেশাধিকার নেই। মণিকঙ্কনা বলিল, তাই নাকি? বাবা, দেখতে কুৎসিত বুঝি।
পিঙ্গলা মুখ টিপিয়া হাসিল, বলিল, মধ্যমা দেবীকে আমরা কেউ দেখিনি। তার পিত্রালয় থেকে যেসব দাসীরা এসেছিল তারাই তাকে অষ্টপ্রহর ঘিরে থাকে। চলুন রাজকুমারী, আগে কনিষ্ঠা রানী বিলোলা দেবীর কাছে আপনাকে নিয়ে যাই, তারপর পাটরানী পদ্মালয়াম্বিকার ভবনেও নিয়ে যাব। মণিকঙ্কনা চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, পাটরানীর নাম কি বললে? পদ্মালয়াম্বিকা? পিঙ্গলা বলিল, তার নাম পদ্মালয়া, কিন্তু তিনি যুবরাজ মল্লিকার্জুনকে গর্ভে ধারণ করেছেন। রাজবংশের নিয়ম, যে রানী পুত্রবতী হবেন তার নামের সঙ্গে অম্বিকা শব্দ জুড়ে দেওয়া হবে। অতঃপর পিঙ্গলা ও আরও কয়েকজন রক্ষিণীকে সঙ্গে লইয়া মণিকঙ্কনা বাহির হইল। সমুদ্রের বন্দরে যেমন অসংখ্য তরণী বাঁধা থাকে, রাজ পৌরভূমির বেষ্টনীর মধ্যে তেমনি অগণিত পৃথক প্রাসাদ, দ্বিভূমক, ত্রিভূমক, পঞ্চভূমক প্রাসাদ, অধিকাংশই আকারে বৃহৎ। দুই একটি অপেক্ষাকৃত ক্ষুদ্র প্রাসাদও আছে। দুইটি নূতন প্রাসাদ নির্মাণ হইতেছে, একটি বিদ্যুন্মালার জন্য, অন্যটি কুমার কম্পনদেবের নিজের জন্য প্রস্তুত হইতেছে। তিনি বর্তমানে তাহার দুই ভার্যা লইয়া যে প্রাসাদে আছেন তাহা অপেক্ষাকৃত ক্ষুদ্র বলিয়া তিনি তাহার মর্যাদার উপযোগী বলে মনে করেন না, তাই উচ্চতর ও বৃহত্তর প্রাসাদ নির্মাণ করাইতেছেন। রাজসভা হইতে অনতি দূরে একটি ক্ষুদ্র প্রাসাদে রাজপিতা বীর বিজয়দেব বাস করেন। তিনি অদ্যাপি জীবিত আছেন। মণিকঙ্কনা কনিষ্ঠা রানীর তরুণ মুখে পৌঁছবার পূর্বেই সেখানে সংবাদ পৌঁছিয়া গিয়াছিল। মণিকঙ্কনা দেহলিতে পদার্পণ করিয়া দেখিল, দ্বিতল হইতে সোপান শ্রেণী বাহিয়া জলপ্রপাতের মতো এক ঝাঁক যুবতী নামিয়া আসিতেছে। সর্বাগ্রে দেবী বিলোলা, পিছনে সখীবৃন্দ। ছোট রানী বিলোলাকে দেখিলে মনে হয় 15 বছরের কিশোরী মেয়ে, ছোটখাটো নিটোল পরিপুষ্ট গড়ন, সদা ফোটা মল্লী ফুলের মতো হাসি ভরা মুখ। সে আসিয়া মণিকঙ্কনার সম্মুখে দাঁড়াইল, খিলখিল করিয়া হাসিয়া বলিল, ও মা, তুমি বুঝি ছোট রানী হবে? বিলোলাকে মণিকঙ্কনার ভালো লাগিল। সে বুঝিল বিলোলা তাহাকে বিদ্যুন্মালা বলিয়া ভুল করিয়াছে। সে ভ্রম সংশোধন করিল না, একটু ঘাড় বাঁকাইয়া হাসিল, বলিল, তা কি জানি। বিলোলা বলিল, শুনেছি বিয়ের দেরি আছে। তা সে থাক, আজ আমার পুতুলের বিয়ে, তোমাকে নিমন্ত্রণ করলাম, চলো বিয়ে দেখতে চলো। মণিকঙ্কনার হাত ধরিয়া বিলোলা উপরে লইয়া চলিল। ত্রিতলের বিশাল কক্ষে বিবাহ বাসর। সোনার বর ও সোনার বধূ পাশাপাশি সিংহাসনে বসিয়াছে। দুইটি ক্ষুদ্রাকায়া বালিকা চামর ঢুলাইতেছে। বরবধূর সম্মুখে শত শত সুসজ্জিত পুত্তলিকা নানা প্রকার উপঢৌকন লইয়া দাঁড়াইয়া আছে। চারিদিকে বিচিত্র কর্মরত বিতস্তি প্রমাণ পুতুলের ভিড়। বিলোলা কক্ষে প্রবেশ করিয়া বলিল, কই বাজনা বাজছে না কেন? অমনি কক্ষের এক কোণ হইতে বেণু, বীণা ও করতাল বাজিয়া উঠিল। কক্ষের মণ্ডপিত কোণে কয়েকটি যন্ত্রবাদিকা বসিয়াছিল। তাহাদের বাদ্যযন্ত্রের মধুর শননে কক্ষ পরিপূর্ণ হইয়া উঠিল। বিলোলা প্রশ্ন করিল, কেমন বরবধূ? মণিকঙ্কনা বলিল, চমৎকার, যেমন বর তেমনি বধূ। কিন্তু আমি তো জানতাম না, ওদের জন্য কিন্তু কোনো যৌতুক আনিনি। বিলোলা বলিল, পরে পাঠিয়ে দিও। আচ্ছা এখন বসো, মিষ্টি মুখ করতে হবে। ওরে, অতিথির জন্য মিষ্টান্ন নিয়ে আয়। 2 দণ্ড পরে মণিকঙ্কনা আনন্দিত মনে বিলোলার নিকট হইতে বিদায় লইল। বিলোলা বলিল, আবার এসো কেমন?
অতঃপর মহাদেবী পদ্মালয়াম্বিকার ভবন। ইনি পট্টমহিষী, একমাত্র রাজপুত্র মল্লিকার্জুনের জননী। পদ্মালয়া প্রগাঢ় যৌবনা, বয়স 25 বছর। রূপ দেখিয়া কাল সর্পও মাথা নিচু করে। তাহার প্রকৃতিতে কিন্তু চপলতা বা ছেলে মানুষই নাই। সকল অবস্থাতেই একটি অবিচল স্থৈর্য বিরাজ করিতেছে। চোখ দুটিতে শান্ত মনস্বিতার প্রভা। গম্ভীর মুখমণ্ডলে সুদূর একটি প্রসন্নতার আভাস লাগিয়া আছে। তাহাকে দেখিয়া মণিকঙ্কনার চক্ষু সম্ভ্রমে ভরিয়া উঠিল। সে নত হইয়া তাহাকে পদস্পর্শ প্রণাম করিল। পদ্মালয়া হাত ধরিয়া তাহাকে তুলিলেন, স্মিত মুখে বলিলেন, এসো ভগিনী। পালঙ্কের পাশে বসিয়া 2-4টি কথা হইল। প্রীতি কোমল প্রশ্ন, শ্রদ্ধা বিগলিত উত্তর। পদ্মালয়া মণিকঙ্কনার প্রকৃতি বুঝিয়া লইলেন। চেটিকে ডাকিয়া বলিলেন, মধুরা, মল্লিকার্জুনকে নিয়ে আয়। অদূরে উন্মুক্ত অলিন্দে কয়েকটি চেটির মাঝখানে 4 বছরের একটি বালক তীর ধনুক লইয়া খেলা করিতেছিল। বেত্র নির্মিত ক্ষুদ্র ধনু দিয়া হুলবিহীন তুক্ষ বাণ এদিক ওদিক নিক্ষেপ করিতেছিল। বনচারী রামচন্দ্রের ন্যায় বেশ, মাথার চুল চূড়া করিয়া বাঁধা। মাতার আহ্বান শুনিয়া মল্লিকার্জুন ধনুক স্কন্ধে লইল। তারপর সৈনিকের মতো দৃঢ় পদে মাতার সম্মুখে আসিয়া দাঁড়াইল। পদ্মালয়া বলিলেন, ইনি আমার ভগিনী, একে নমস্কার করো। মল্লিকার্জুন অমনি করতল যুক্ত করিয়া মস্তক অবনত করিল। বালক মল্লিকার্জুনের শিরীষ কোমল কান্তি ও মধুর ভাবভঙ্গি দেখিয়া মণিকঙ্কনা মুগ্ধ হইয়া গিয়াছিল। সে মল্লিকার্জুনের সম্মুখে নতজানু হইয়া তাহাকে 2 বাহু দিয়া আবেষ্টন করিয়া লইল। স্নেহ গদগদ কণ্ঠে বলিল, কি সুন্দর আমাদের পুত্র! দেবী, আমি যদি মাঝে মাঝে এসে ওকে দেখে যাই তাহলে আপনি রাগ করবেন কি? পদ্মালয়া দেখিলেন মণিকঙ্কনার মন বাৎসল্য রসে আর্দ্র হইয়াছে। তিনি স্মিত মুখে বলিলেন, যখন ইচ্ছে এসো। মহারাজ দেবরায়ের হৃদয়ে প্রচুর স্নেহরস ছিল। তাহার কর্মবহুল ভাবনাবহুল জীবনের কেন্দ্রস্থলে অধিষ্ঠিত ছিল এই স্নেহ বস্তুটি। তাহার সর্বপ্রধান প্রেমাস্পদ ছিল বিজয়নগর রাজ্য। তিনি যুদ্ধ করিতেও ভালোবাসিতেন, কিন্তু কেবল যুদ্ধের জন্যই যুদ্ধ ভালোবাসিতেন না। রাজ্যের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যুদ্ধবিদ্যা তিনি আয়ত্ত করিয়াছিলেন। প্রজাদের প্রতি আন্তরিক প্রীতি যাহার নাই, সে কখনো আদর্শ রাজা হইতে পারে না। দেবরায় তার প্রজাদের প্রাণাধিক ভালোবাসিতেন। ব্যক্তিগত জীবনে তাহার স্নেহের পাত্র পাত্রী ছিল অসংখ্য। যে সকল নরনারী তাহার সেবা করিত, তাহাদের তিনি সর্বদা স্নেহরসে সিঞ্চিত করিয়া রাখিতেন। লক্ষণ মল্লভ প্রমুখ মন্ত্রীগণ একবার তাহার বিশ্বাস লাভ করিতে পারিলে আর কখনো তাহার স্নেহাশ্রয় হইতে চ্যুত হইতেন না। এতদ্দ্বিতীয় তাহার নিকটতম পারিবারিক চক্রের মধ্যে ছিলেন তাহার পিতা বীর বিজয় রায়, 2 ভ্রাতা বিজয় রায় ও কম্পন রায়, 3টি রানী এবং পুত্র মল্লিকার্জুন। পিতার সহিত মহারাজ দেবরায়ের সম্বন্ধ ছিল বিচিত্র। বীর বিজয় নির্লিপ্ত স্বভাবের মানুষ ছিলেন। তিনি নানা প্রকার অন্ন ব্যঞ্জন রন্ধন করিতে ভালোবাসিতেন। তিনি বিপত্নিক, ইহাই ছিল তাহার জীবনের একমাত্র বিলাস। 6 মাস রাজত্ব করিবার পর তিনি দেখিলেন রন্ধন কার্যে বিশেষ বিঘ্ন ঘটিতেছে। তিনি জ্যেষ্ঠ পুত্র দেবরায়কে সিংহাসনে বসাইয়া নিজে রন্ধন কার্যে মনোনিবেশ করিলেন। দেবরায়কে তিনি ভালোবাসিতেন। দ্বিতীয় পুত্র বিজয়ের প্রতি তাহার মন ছিল নিরপেক্ষ এবং কনিষ্ঠ পুত্র কম্পনকে তিনি গভীরভাবে বিদ্বেষ করিতেন।
পৌরজন আড়ালে তাহাকে পাগলাপ্পা বা পাগলা বাবা বলিত। মহারাজ দেবরায় পিতৃদেবকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করিতেন না বটে, কিন্তু ভালোবাসিতেন। বীর বিজয় মাঝে মাঝে পুত্রের ভবনে আবির্ভূত হইয়া পুত্রকে স্বহস্তে প্রস্তুত মিষ্টান্ন খাওয়াইতেন, কিছু জ্ঞানগর্ভ উপদেশ দিতেন এবং কনিষ্ঠ ভ্রাতার নানা দুরভিসন্ধি সম্পর্কে সতর্ক করিয়া দিতেন। রাজা তদ্গতভাবে পিতৃবাক্য শ্রবণ করিতেন এবং মনে মনে হাসিতেন। রাজার মধ্যম ভ্রাতা বিজয় রায় ছিলেন অবিমিশ্র যোদ্ধা। প্রসঙ্গত এখানে উল্লেখ করা যাইতে পারে যে বিজয়নগরে রাজপরিবারে নামের বৈচিত্র্য ছিল না। একই নাম হরিহর, বুক্ক, কম্পন, বিজয়, দেবরায় বারবার ফিরিয়া আসিত। প্রভেদ দেখাইবার জন্য ঐতিহাসিকেরা প্রথম, দ্বিতীয় প্রভৃতি উপসর্গের ব্যবস্থা করিয়াছিলেন। রাজভ্রাতা বিজয় যুদ্ধ করিতে ভালোবাসিতেন এবং নিপুণ সেনাপতি ছিলেন। তাহার অবশ্য একটি পত্নী ছিলেন, কিন্তু পত্নীকে রাজ অবরোধে রাখিয়া তিনি দেশ হইতে দেশান্তরে সৈন্যদল লইয়া ঘুরিয়া বেড়াইতেন। কদাচিৎ রাজধানীতে ফিরিয়া 2-4 দিন পত্নীর সহিত যাপন করিয়া আবার বাহির হইয়া পড়িতেন। মহারাজ দেবরায় এই ভ্রাতাটিকে কেবল ভালোই বাসিতেন না, শ্রদ্ধাও করিতেন। এমন অনন্য মনা একনিষ্ঠ যোদ্ধাকে শ্রদ্ধা না করিয়া উপায় নাই। বিজয় রায় বর্তমানে রাজ্যের দক্ষিণ প্রান্তে কয়েকজন বিদ্রোহী হিন্দু সামন্ত রাজাকে দমন করিতে ব্যস্ত আছেন। সপ্তাহের মধ্যে 2-3 বার অশ্বারোহী বার্তাবহ আসিয়া রাজাকে যুদ্ধের সংবাদ দেয়া যায়। রাজাও বার্তা প্রেরণ করেন। রাজধানী হইতে যুদ্ধক্ষেত্র অশ্বপৃষ্ঠে 2 দিনের পথ, যাইতে 1 দিন ও ফিরিতে 1 দিন। কনিষ্ঠ ভ্রাতা কম্পনদেবের প্রতি মহারাজের প্রীতি সর্বজন বিদিত। তাহার স্নেহ প্রায় বাৎসল্য পর্যায়ে গিয়া পড়িয়াছে। পিতার নিয়মিত সতর্কবাণী এবং মন্ত্রী লক্ষণ মল্লপের নীরব অসমর্থন তাহার মোহভঙ্গ করিতে পারে নাই। 3টি রানীর প্রতি তাহার প্রেম সম্পূর্ণ পক্ষপাত শূন্য, হৃদয় বেগের আধিক্য নাই। পুত্র মল্লিকার্জুন তাহার নয়নমণি। এই স্নেহ সর্বস্ব অচিপ বজ্রাদুপি কঠোর রাজাটিকে প্রজারা যেমন ভালোবাসিত, শত্রুরা তেমনি ভয় করিত। বিজয়নগর রাজ্যে কেবল একজন মহারাজ দেবরায়কে ভালোবাসিতেন না, তাহার নাম কুমার কম্পনদেব। ইহাতে বিস্মিত হইবার কিছু নাই। দেবরায় কনিষ্ঠ ভ্রাতাটিকে ভালোবাসিতেন বলিয়া কনিষ্ঠ ভ্রাতাকেও তাহাকে ভালোবাসিতে হইবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। বিশেষত স্নেহ স্বভাবতই নিম্নগামী, তাহাকে ঊর্ধ্বগামী হইতে বড় একটা দেখা যায় না। কম্পন দেবের প্রকৃতি ছিল লোভী, কুটিল, উচ্চাকাঙ্ক্ষী। তদুপরি রাজার কাছে অত্যাধিক আদর পাইয়া তিনি অতিমাত্রায় অহংকারী হইয়া উঠিয়াছিলেন। কিন্তু তাহার অহংকার বাক্যে বা ব্যবহারে প্রকাশ পাইত না। রাজার প্রতি মিষ্ট ও সহৃদয় ব্যবহারে তিনি তাহাকে বশীভূত করিয়াছিলেন। মনে মনে সিংহাসনের প্রতি তাহার লোভ ছিল, কিন্তু সে লোভ তিনি ইঙ্গিতেও প্রকাশ করিতেন না। রাজসভাসদদের মধ্যে তাহার অন্তরঙ্গ কেহ ছিল না। বয়সে তরুণ হইলে কি হয়, মনোগত অভিপ্সা গোপন করিবার দক্ষতা তাহার ছিল। কম্পনদেবের 2টি পত্নী, কৃষ্ণা দেবী ও গিরিজা দেবী, 2টি সুন্দরী ও রাজকুলোদ্ভবা। কম্পনদেব ইচ্ছা করিলে আরও 10টা বিবাহ করিতে পারেন, কেহ বাধা দিবে না। রাজার অজস্র প্রসাদ তাহার মাথায় সর্বদা বর্ষিত হইতেছে, কিন্তু তবু তাহার মনে তৃপ্তি নাই। তাহার উচ্চাসা কোনো দিকে পথ না পাইয়া শেষে তাহাকে এক নূতন কার্যে প্রবৃত্ত করিল।
তিনি এমন এক গৃহ প্রস্তুত করিবেন যাহা দৈর্ঘ্যে প্রস্থে উচ্চতায় রাজভবন অপেক্ষাও গরিয়ান হইবে। রাজার অনুমতি পাইয়া কুমার কম্পন নূতন অট্টালিকা নির্মাণে মনঃসংযোগ করিলেন। নূতন অট্টালিকায় গৃহপ্রবেশের দিন আসন্ন হইয়াছে, এমন সময় একটি ব্যাপার ঘটিল। কম্পনদেব বিদ্যুন্মালাকে দেখিলেন, তারপর মণিকঙ্কনাকে দেখিলেন। কলিঙ্গের রাজকন্যা দুটি শুধু অনিন্দ রূপসীই নয়, তাহাদের আকৃতিতেও অপূর্ব সম্মোহন, দুর্নিবার অনঙ্গ স্ত্রী। লোভে কম্পনদেবের অন্তর লালায়িত হইয়া উঠিল। বাহিরে তাহার বিবেকহীন লালসা অল্পই প্রকাশ পাইল, কিন্তু মনে মনে তিনি সংকল্প করিলেন, যেমন করিয়া হোক ওই যুবতী দুটিকে অঙ্কশায়িনী করিবেন। কিন্তু বল প্রয়োগ চলিবে না, কূট কৌশল অবলম্বন আবশ্যক। কম্পনদেবের কলা কৌশল কিন্তু সফল হইল না। বিদ্যুন্মালার চরিত্রে সন্দেহ আরোপ করিবার চেষ্টা ব্যর্থ হইল। কম্পনদেবের সহায়ক মিত্র কেহ ছিল না, কেবল ছিল কয়েকটি অনুগত ভৃত্য এবং মুষ্টিমেয় চাটুকার বয়স্য। তাই তাহার মাথায় বহু প্রকার কুবুদ্ধি খেলিলেও সেগুলিকে কার্যে পরিণত করিবার উপযোগী লোক কেহ ছিল না। তিনি সংবাদ পাইলেন রাজা বিদ্যুন্মালাকেই রাজবধূ করিবেন, সুতরাং সেদিকে কোনো আশা নাই। মণিকঙ্কনার জন্য রাজা উপযুক্ত পাত্রের চিন্তা করিতেছেন। মধ্যম ভ্রাতা বিজয় রায়ের কেবল একটি বধূ, মণিকঙ্কনা সম্ভবত তাহার ভাগেই পড়িবে। কম্পনদেবের অসন্তোষ এতদিন তুষানলের ন্যায় ধিকি ধিকি জ্বলিতেছিল, এখন দাবানলের মতো দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। রাজা হইয়া বসিতে না পারিলে জীবনে কোনো সুখ নাই। আজকের পর্বটি তবে এখানেই শেষ করছি। আজ পড়লাম শ্রদ্ধেয় সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে চতুর্থ পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না কিন্তু। আপনাদের মতামতের জন্য আমরা সদা আগ্রহী হয়ে থাকি। আর হ্যাঁ, গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।